ওয়েলকাম স্টুডেন্টস। এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান থেকে শব্দ অধ্যায়ের অন্তর্গত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তরঙ্গের বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ কম্পাঙ্ক, এই তিনটি রাশির মধ্যে সম্পর্ক, এই সম্পর্কিত গাণিতিক উদাহরণ এবং দুটি বিশেষ শব্দের ধর্ম সম্পর্কে আলোচনা করব। এটা আমাদের পার্ট 3 ভিডিও। এর আগের ভিডিওগুলো যারা মিস করে গেছো তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 9 এর প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। প্রথমে বলি কম্পাঙ্ক এন, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং তরঙ্গ বেগ ভি এর মধ্যে সম্পর্কটা কি। এখান থেকে শুরু করে এই পর্যন্ত গেলে একটা পূর্ণ কম্পন, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত গেলে আরো একটা পূর্ণ কম্পন। এখন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মানে তরঙ্গ একবার পূর্ণ কম্পনে ল্যামডা দূরত্ব যায়, এটা ক্লিয়ার। এবার কম্পাঙ্ক এন মানে এন সংখ্যক কম্পন হয় 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কটা কম্পন হয়? এন কম্পন। একটা কম্পনে যায় ল্যামডা দূরত্ব, তাহলে এনটা কম্পনে যাবে এন ল্যামডা দূরত্ব। ঐকিক নিয়ম, একটি কম্পনে যায় ল্যামডা দূরত্ব, তাহলে এন কম্পনে যাবে এন ল্যামডা দূরত্ব, তাই তো। এবার 1 সেকেন্ডে টোটালি যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি তরঙ্গের বেগ। তাহলে এন ল্যামডাটা হবে তরঙ্গ বেগ ভি এর সঙ্গে সমান। তাহলে ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, মানে তরঙ্গ বেগ ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। এবার এই সম্পর্কের সাহায্যে আমরা দুটো গাণিতিক উদাহরণ দেখে নেব। প্রথম অঙ্কটা বলছি, একটি মাধ্যমের তরঙ্গের কম্পাঙ্ক 200 হার্টজ, মানে এন ইজ ইকুয়াল টু 200 হার্টজ, এবং তরঙ্গ দৈর্ঘ্য 2 মিটার হলে তরঙ্গের বেগ কত হবে? তাহলে এন যদি 200 হার্টজ হয়, ল্যামডা যদি 2 মিটার হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা সমীকরণ দিয়ে 200 গুণ 2 400 মিটার পার সেকেন্ড। নেক্সট অঙ্কটা দেখো, বায়ুতে শব্দের বেগ 336 মিটার পার সেকেন্ড। 712 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুরশলাকা থেকে উৎপন্ন শব্দকে 470 মিটার যেতে সুরশলাকা কতগুলি কম্পন সম্পন্ন করবে? এক্ষেত্রে অ্যাকচুয়ালি দুটো ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা সমীকরণ কাজ করবে। প্রথমে দেখো, বায়ুতে শব্দের বেগ ভি ইজ ইকুয়াল টু 336 মিটার পার সেকেন্ড, সুরশলাকার কম্পাঙ্ক এন মানে 712 হার্টজ, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কি হবে? ভি বাই এন। 336 কে 712 দিয়ে ভাগ করলে 0.47 মিটার। এবার 470 মিটার যেতে সুরশলাকার কম্পন হবে। এবার বের করছি এন সমান সমান, এটা হচ্ছে ভি আর এটা হলো ল্যামডা। তাহলে সেই দেখো ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা সমীকরণই কিন্তু আসছে। ভিটা কত? তরঙ্গ বেগ 470 মিটার, একটা টোটালি যাবে 470 মিটার। একবারে 0.47 যদি তরঙ্গ দৈর্ঘ্য হয়, কম্পন যদি 0.47 হয় বা তরঙ্গ দৈর্ঘ্য যদি 0.47 হয়, তাহলে টোটালি 470কে 0.47 দিয়ে ভাগ করলে দশমিক উঠে এখানে 100, মোট 47 কেটে গেলে 1000 বার পূর্ণ কম্পন সম্পন্ন হবে। এবারে আমরা দেখে নেব শব্দের কয়েকটি ধর্ম সম্পর্কে। প্রথম যে ধর্মটা জানবো সেটা হলো শব্দের প্রতিফলন। শব্দ তরঙ্গ একটা মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে যদি অন্য একটা বড় শক্ত তলে আপতিত হয়, তাহলে সেখান থেকে অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর মতো একটা মাধ্যম দিয়ে যেতে যেতে প্রতিফলিত হলো, হওয়ার পরে আবার ফেরত চলে গেল, এলো ফেরত চলে গেল। এই যে ঘটনাটা, তাকে বলা হচ্ছে শব্দের প্রতিফলন। দেয়াল, পাহাড়, গাছের সারি, নদীর উঁচু পাড় সবকিছুই শব্দের প্রতিফলক হিসাবে কাজ করে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে শব্দ তরঙ্গ আলোক তরঙ্গের থেকে কিন্তু বড়, সেজন্য শব্দের প্রতিফলনের জন্য প্রতিফলকটাও একটু বড় হওয়ার প্রয়োজন। ঠিক আছে? তাহলে শব্দ প্রতিফলনের প্রতিফলকটা আলোর প্রতিফলনের প্রতিফলকের থেকে বড় হওয়ার প্রয়োজন কেন? কারণ শব্দ তরঙ্গটা আলোক তরঙ্গের থেকে অনেকটাই বড়। এবার আসছে শব্দের প্রতিফলনের সূত্র। ঠিক আলোর প্রতিফলনের সূত্র যেমন পড়েছিলাম তেমন। কি? প্রথম সূত্রে এই আপতিত শব্দ তরঙ্গ, এই প্রতিফলিত শব্দ তরঙ্গ এবং আপতন বিন্দুতে যে অভিলম্ব টান হয়েছে, এটা আপতিত শব্দ তরঙ্গ, এটা প্রতিফলিত শব্দ তরঙ্গ এবং এটা অভিলম্ব, এই তিনটে একই সমতলে থাকে, একই সমতল। আর আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়। আপতন কোণ মানে আপতিত তরঙ্গ আর অভিলম্বের মধ্যে কোণ, প্রতিফলন কোণ মানে প্রতিফলিত তরঙ্গ আর অভিলম্বের মধ্যে কোণ। এই কোণ দুটোর মান কিন্তু সমান হয়। এটাই হচ্ছে শব্দের প্রতিফলনের সূত্র। একদম সেন্সে আলোর মতো, শুধু আলোর জায়গায় শব্দ দিয়ে বলতে হবে। এবার বলি শব্দের এই প্রতিফলনটাকে আমরা ব্যবহারিক প্রয়োগ কোথায় কোথায় করি। প্রথম যেটা করি সেটা হচ্ছে স্টেথোস্কোপ। স্টেথোস্কোপটা কারা ব্যবহার করেন? ডাক্তার বাবুরা রোগীর বুক পরীক্ষা করার জন্য এটা ব্যবহার করেন। তাহলে স্টেথোস্কোপ যন্ত্রে শব্দের কোন নীতি প্রযোজ্য হয়? শব্দের প্রতিফলন নীতির সাহায্যে কিন্তু স্টেথোস্কোপ যন্ত্রটা
ব্যবহার হয় আর কি। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে কথা বলার নল, স্পিকিং টিউব। দূর থেকে কোনো কথা বলার জন্যে ফাঁপা ধাতব নল ব্যবহার করা হয়। এই যে এরকম ফাঁপা ধাতব নল, স্টিমার, বড় বাস ইত্যাদিতে এই নল ব্যবহার করা হয়। বড় হল ঘরে কোনো বক্তৃতা দেওয়ার জন্য সেখানে কিন্তু অবতল প্রতিফলক ব্যবহৃত হয়। আবার দূর থেকে আসা ক্ষীণ শব্দ শুনতে না পেলে আমরা দেখবে হাতটাকে কানের তালুর কাছে একটুখানি বাঁকিয়ে ধরে রাখি, এখানে হাতটা কিন্তু অবতল প্রতিফলক হিসেবে কাজ করে, ফলে দূর থেকে আসা শব্দ শুনতে আমাদের সুবিধা হয়। এবার যে পার্টটা আমরা পড়ব সেটা শব্দের খুব গুরুত্বপূর্ণ একটা ধর্ম, সেটা হলো শব্দের প্রতিধ্বনি। প্রতিধ্বনি মানে কি? কোনো একটা উৎস থেকে শব্দ উৎপন্ন হলো, হয়ে দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হলো, হয়ে আবার প্রথম উৎসের কাছে চলে আসলো, ফলে যে শব্দটা উৎপন্ন হলো আর সেকেন্ড যে শব্দটা আসলো এই দুটোকে আমরা আলাদা করে শুনতে পাবো, ইকো হওয়া যাকে বলে। ঠিক আছে, তো দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে শব্দ যদি আবার উৎসের কাছে ফেরত আসে, এই যে ঘটনাটা, এখানে এসে মানুষ যদি এখানে দাঁড়িয়ে থেকে শব্দ করে তাহলে দূরে গিয়ে প্রতিফলিত হয়ে তার কানে আবার সেকেন্ড টাইম শব্দটা ফেরত এলো, এটাই হলো শব্দের প্রতিধ্বনি। মূল শব্দের প্রতিধ্বনি দ্বিতীয়টা। এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু খুব দ্রুত বলা কথা কিন্তু বুঝতে পারি না। কারণটা কি? কারণ কোনো একটা শব্দ আমাদের কানে পৌঁছানোর পর মস্তিষ্কে বেশ কিছুক্ষণ তার অনুভূতি আমাদের থেকে যায়, বা শব্দের রেশটা বেশ কিছুক্ষণ আমাদের মাথায় থেকে যায়। ওই রেশ থাকাকালীন দ্বিতীয় কোনো শব্দ যদি আমাদের কানে প্রবেশ করে, আমরা কিন্তু সেই দ্বিতীয় শব্দটা শুনতে পাই না। এই যে টাইমটা, এই যে সময়কালটা, যে সময়কালের মধ্যে কানের মধ্যে একটা শব্দ ঢুকে যাওয়ার পর সেকেন্ড শব্দ ঢুকবে না, এই সময়কালটাকে বলা হয় শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ। এই টাইমের মধ্যে আর সেকেন্ড কোন সাউন্ড আমাদের কানে পৌঁছবে না। এখন এই যে শব্দ নির্বন্ধ, এটা বিভিন্ন শব্দের জন্য বিভিন্ন রকম হয়। ক্ষণস্থায়ী শব্দ যেমন বন্দুকের শব্দ, হাততালির শব্দ, এসবের ক্ষেত্রে এর মান মানে এর সময়কালটা হচ্ছে 1/10 সেকেন্ড। 1 সেকেন্ডকে 10 দিয়ে ভাগ করলে যতটা হয় ততটা। বোধগম্য শব্দ, যে শব্দটাকে আমরা বুঝতে পারি, সেই বোধগম্য শব্দ বিভিন্ন রকম হতে পারে, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। আমরা এই 3 রকম শব্দ সম্পর্কে জানবো। একমাত্রিক শব্দ মানে যেখানে কিনা একটাই পদাংশ থাকবে, মনোসিলেবেল, যেমন এ, বি, সি, ডি, এগুলো সব একমাত্রিক শব্দ। এক্ষেত্রে শব্দ নির্বন্ধের মান 1/5 সেকেন্ড। কিন্তু দ্বিমাত্রিক শব্দ বা 2 পদের শব্দ যেমন বিউটি, বিউ একটা, টি একটা, সেক্ষেত্রে 2/5 সেকেন্ড। আবার ধরো ত্রিমাত্রিক বা 3 পদাংশ বিশিষ্ট শব্দ বিউটিফুল, বিউটিফুল 3টে পদাংশ, সেখানে লাগবে 3/5 সেকেন্ড। তাহলে ক্ষণস্থায়ী শব্দের জন্য 1/10 সেকেন্ড, একমাত্রিকের জন্য 1/5 সেকেন্ড, দ্বিমাত্রিকের জন্য 2/5 সেকেন্ড, ত্রিমাত্রিকের জন্য 3/5 সেকেন্ড। এবার আমরা শিখে নেব প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম কত দূরত্ব থাকা চাই। নর্মাল কোনো জায়গায় কথা বললে কিন্তু আমরা প্রতিধ্বনি শুনতে পাই না। তার কারণ হচ্ছে এক্ষেত্রে শব্দ উৎপন্ন হলো, একটা দূরত্ব গেল, আবার সেই দূরত্বটা ফিরে এলো। যদি এই দূরত্বটাকে ডি ধরি, তাহলে ডি দূরত্ব গেল, ডি দূরত্ব ফিরে এলো। যে ন্যূনতম দূরত্ব উৎস আর প্রতিফলকের মধ্যে একটা মিনিমাম দূরত্ব থাকা লাগবে, সেই দূরত্বটা না থাকলে আমরা শব্দের প্রতিধ্বনি শুনতে পাবো না। যদি মিনিমাম দূরত্ব থেকে কম দূরত্ব থাকে, শব্দটা তৈরি করব, কানের মধ্যে তার রেশ থাকাকালীনই এটা আমাদের কানে এসে পৌঁছবে, আমরা তাকে শুনতে পাবো না। যাই হোক, এখন আমরা নির্ণয় করব প্রতিধ্বনি আর শব্দের উৎসের মানে প্রতিধ্বনি শোনার জন্য উৎস আর প্রতিফলকের মধ্যে ন্যূনতম কতটা দূরত্ব থাকা চাই তার মান। এক্ষেত্রে প্রথমে আমরা ধরে নিলাম বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। এবার ক্ষণস্থায়ী শব্দ শুনতে গেলে কত দূরত্ব থাকা লাগবে? ভীষণ সোজা হিসেব। আমরা একটু আগেই বললাম ক্ষণস্থায়ী শব্দের শব্দ নির্বন্ধ 1/10 সেকেন্ড। তাহলে টোটালি শব্দটা যাবে আবার ফেরত আসবে, মানে 2D ইকুয়াল টু 332কে 1/10 দিয়ে গুণ করব। মানে 1 সেকেন্ডে যায় 332 মিটার, 1/10 সেকেন্ডে যাবে 332 গুণ 1/10, তাহলে আসবে 33.2 মিটার। তাহলে ডি ইজ ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করলে 16.6 মিটার। মানে এক্ষেত্রে শব্দের উৎস আর প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্বটা থাকা লাগবে 16.6 মিটার। শব্দটা 16.6 মিটার যাবে, সেখান থেকে বাড়ি খেয়ে মানে এখান থেকে প্রতিফলিত হয়ে আবার 16.6 মিটার ফেরত আসবে, তবে আমরা ক্ষণস্থায়ী শব্দটার প্রতিধ্বনি শুনতে পাবো। মানে 2D বের করতে হয় প্রথমে। 2D ইজ ইকুয়াল টু শব্দ নির্বন্ধ টাইমটা দিয়ে বায়ুর গতিবেগ, এই শব্দের গতিবেগটাকে, বায়ুতে শব্দের গতিবেগটাকে গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব, ডির মান।
একই রকমভাবে তাহলে দেখো প্রত্যেকটা। এবার বোধগম্য শব্দের জন্য বলি, প্রথমে একমাত্রিক শব্দ, শব্দ নির্বন্ধে 1/5 সেকেন্ড, তাহলে 2d = 332 কে 1/5 দিয়ে ভাগ, তাহলে d এর মানটা বেরোবে 33.2 মিটার। দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ 2/5 সেকেন্ড, তাহলে 2d = 332 গুণ 2/5, গুণ করা সহজ জন্য 2 দিয়ে গুণ করে নিলাম 664, নিচে থাকলো 5। এবার d = 664 নিচে 2টাকেও নিচে নিয়ে আসলাম, 5 দুগুণী 10, এক ঘর আগে দশমিক হয়ে যাবে 66.4 মিটার। ত্রিমাত্রিক শব্দের শব্দ নির্বন্ধ 3/5 সেকেন্ড, তাহলে 2d = 332 গুণ 3/5, একদম নর্মাল হিসেব, d = 99.6 মিটার। তাহলে আমরা যে কোনো রকম শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎস আর প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্বটা 2d = 332 গুণ সেই টাইপের শব্দের যে শব্দ নির্বন্ধ সেটা দিয়ে গুণ করব। ঠিক আছে? এবার এখান থেকে একটা ভীষণ সাধারণ কথা আসে যে আমরা সাধারণ মাপের ঘরে যখন কথা বলি কই তখন তো প্রতিধ্বনি শুনতে পাই না। কেন এটা শুনতে পাই না? তার কারণটা হচ্ছে সাধারণ মাপের ঘরে দুই বিপরীত দেওয়ালের মাঝের দূরত্ব 16.6 মিটারের কম থাকে। তাই ঘরের মধ্যে কোনো ক্ষণস্থায়ী বা বোধগম্য শব্দ সৃষ্টি করলে তার প্রতিধ্বনি আমরা শুনতে পাই না। দেখো একদম প্রথমে বলেছি কি ক্ষণস্থায়ী শব্দ শোনার জন্য ন্যূনতম দূরত্ব হতে হবে 16.6 মিটার। এর থেকে কম দূরত্বের দেওয়াল হলে আমরা সেই ঘরে বসে কিন্তু কোনো রকম প্রতিধ্বনি শুনতে পাবো না। ঠিক আছে? তাহলে আমরা শব্দের দুটো ধর্ম পড়লাম, প্রতিফলন আর প্রতিধ্বনি। নেক্সট দিন আমরা শব্দের আর একটা ধর্ম আছে সেই সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টেক কেয়ার এভরিওয়ান।